আমি 5 দিন আগে একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যাই হচ্ছে তা সব একটা নাটকের অংশ। এটা বলে পোস্ট করতে দেরির সঙ্গে সঙ্গে মনে হলো বাঘের খাঁচায় হরিণ এসে পড়ল। মনে হয় সর্বোচ্চ 5-10 মিনিট পোস্টেড রেখে আমি আবার পোস্টের প্রাইভেসি পাবলিক থেকে অনলি মি করে দেই, কারণ বুঝতে পেরেছিলাম এই পোস্টটা এখানে থাকলে আমাকে সবাই মুনাফিক, কাফের, জাহেল, ইসলামের শত্রু বানায় ফেলত। আমি তো আমার পোস্টইটায় শুধু হুজুরের ঘটনাটা বলেছিলাম, এতেই কিছুক্ষণের জন্য যা শুরু হয়েছিল। আর যদি আমি 13 বছরের ওই মেয়ের ঘটনাটা বলতাম তাহলে শিওর আমাকে বোম মেরেই মেরে ফেলত, আর নাইলে ইসকনের ম্যানেজার বানাই ফেলত। প্রথম যে ঘটনাটি 13 বছরের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়ে প্রথমে কিন্তু আমি কিছুই জানতাম না। এখানে আমি বলে রাখা ভালো, 24 পরবর্তী সময়ে এখানে আমাদের মনে রাখা উচিত 24 পরবর্তী সময়ে উঠে এসেছে। ঠিক একইভাবে 24 পরবর্তী সময়ের পর ইসকনও হঠাৎ বাংলাদেশের মধ্যে আরেক আতঙ্কের নাম হয়ে ওঠে। যদি সত্যি কথা বলতে আমি 24-এর আগে ইসকন নামে যে কোনো একটি হিন্দু সংগঠন আছে সে ব্যাপারে একদমই জানতাম না। এক সময় আমি বলে আমি প্রমাণ পেয়েছি তদন্তের মাধ্যমে। বিক্রমপুরী ভাইয়ের ব্যাপারটা আলাদা, কারণ তিনি একজন আলেম আর পাশাপাশি অনুসন্ধানী গোয়েন্দা কর্মকর্তা। এর আগে আপনি ব্যক্তিগত উদ্যোগে? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে। আচ্ছা, ঠিক আছে। এর আগেও আমার একটি সংগঠন ছিল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এটা ওই হাসিনার আমলে যারা ভিকটিম ছিল, মিথ্যা মামলার কারণ ভিকটিম। আপনার এই জায়গাগুলোর মূল উদ্দেশ্য হলো যে অসহায় যারা আসলে কোনোভাবে কোনো সহায়তা পায় না বিচার প্রাপ্তির ক্ষেত্রে, সেখানে আপনি গিয়ে এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই হলো আপনার ব্যক্তিগত উদ্যোগে। এইটারও একটা কারণ আছে। আমি যখন হাসিনার দ্বারা ভিকটিম ছিলাম, আমি যখন আয়নাঘরে ছিলাম, আমি যখন কারাগারে ছিলাম, তো আসলে একজন মানুষ যখন বিপদে পড়ে। আয়নাঘরে ছিলেন বলতে কি কারণে, কখন, কেন? আমি হাসিনার আমলে আপনার যখন করোনাটা শুরু হয়নি, তখনও ওই যে মুজিব বর্ষের যে একটা আওয়াজ উঠছিল, তখন মুজিব প্রথমে তারা গ্রেফতার করতে আসে। আমি আমার মসজিদের পাশের মসজিদে ঘটনাক্রমে তালিমের জন্য গিয়েছিলাম, ফজরের সময় নামাজ ওখানে করেছি। আমাকে ঘেরাও করা হয় মসজিদ, কিন্তু ওই মসজিদে আমি ঘটনাক্রমে ছিলাম না। আমাকে যখন ফোন করা হয়, তো আমি দেখলাম যে আসলে পালিয়ে কি হবে, লুকিয়ে কি হবে, আমি তো অন্যায় কিছু বলি নাই। তো তারা কৌশল করে যে আমরা একটা বাচ্চাকে পাচ্ছি না, যশোর থেকে হারিয়ে গেছে, আমার মতো সেটা জিকর কাছা গ্রামে। আপনি লিখিত দিয়ে আমাকে নিয়ে যাবেন, আমি গোপনে আসবো, আর আপনি গোপনে তুলে নিয়ে যাবেন, গুম করবেন, এটা হবে না। 24 পরবর্তী যত গুম সংক্রান্ত ঘটনা শুনেছি তার মধ্যে এটাই সবচাইতে হৃদয় বিতারক ঘটনা, কারণ একমাত্র এই ব্যক্তিকে অনেক মানুষের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে, আর বাকি মানুষগুলোকে কিভাবে গুম করেছে তা আপনারা অবশ্যই জানেন। তো যখন অনেক মানুষ জড়ো হয়ে যায়, অনেক কান্নার রোল পড়ে যায়, যখন আমাকে নিয়ে যায় তারা বলে যে হুজুরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে, আবার নিয়ে আসবো। আয়নাঘর বলতে সেটাই বুঝাতে চাই, মানে কি আপনাকে গুম করে? গুম করে, জি জি। তারা স্বীকার করেনি প্রথমে, আমার পরিবার আপনাকে তো সবার সামনে নিয়ে গেছে। সামনে নিয়ে গেছে, তবুও অস্বীকার করছে। हमारे यहाँ ऐसा ही होता है। আসরের একটু আগে আমি ফেসবুকে ঢুকে দেখি প্রচুর একটা ওই যে মাওলানা আনিসুর রহমান সাহেবের কমেন্টে আমাকে সবাই মেনশন করতেছে। তখন আমি মাওলানা আনিসকে চিনি না। পোস্ট অনেকেই করতেছে, তখন দেখলাম মূল ছড়াইছে এখানে মাওলানা আনিসুর রহমান সাহেব। তো ওখানে আবার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, কল। তখন আমি নিজে ওনাকে কল করলাম, বললাম যে ভাই ঘটনাটা কি। তখন উনি বললেন যে একটা মুসলিম মেয়ে, 13 বছর বয়স, ইসকনের এক সদস্য,
জিজ্ঞাসাগুলো আমি প্রাথমিকভাবে হ্যাঁ, আমরা একদম করা। টু দ্য পয়েন্টে যদি একটু আসি, এগুলো শুনেছি অলরেডি, মেয়ের জি, জি, জি। বিষয়গুলো মানুষ জানে। আপনি তো- বলেছিলেন মেয়েকে 3 দিন মানে ধর্ষণ করেছে, পালাক্রমে ধর্ষণ করেছে 3 দিন অনবরত, এবং আমাদের ধারণা গণধর্ষণ হয়েছে। আমি সরি এটা বলতেছি, আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি। আপনার ধারণা গণধর্ষণ হয়েছে? মানে মেয়ে তো বলছে যে আমাকে 2বার জয় ধর্ষণ করেছে, এটা আমার সেন্স ছিল, হ্যাঁ, সেন্স ছিল। কিন্তু আমরা যতটুকু শুনেছি পুলিশের যে মারফত বা পুলিশ যে করেছে যে এই মেয়ের ছেলের সাথে সম্পর্ক ছিল, জি জি, এটাই আসতেছে। প্রেমের সম্পর্ক তো ছিল, প্রথমে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই গেছে। জি জি জি। কিন্তু আপনি এটাকে কেন ধর্মীয় একটা আচ্ছা রূপ আচ্ছা দিয়ে আচ্ছা, দিলেন? এইটাও মাওলানা আনিস আমাকে বলছে যে ভাই আমি তো এটা মনে করলাম, না না, আগে 2বার গেছে, এটা মাওলানা আনিস আমাকে বলে নাই, বা পুলিশও বলে নাই। আপনি যেটা বলেছিলেন যে একটু আমি- জোর আমি করে বিশ্বাস করি। ঘর থেকে তুলে নিয়ে গেছে, না না, এটা আমি কখনোই বলিনি, কোথাও বলিনি। জোর করে নিয়ে গেছে। আমি এটা, আমার কথা আমাকে বলতে দেন, আপনি এটা ডকুমেন্ট দেখান যে এইভাবে বলেছি আমি। তবুও তো 13 বছর বয়সের একটা মেয়েকে 3 দিন তার মা বাবাকে না জানিয়ে এভাবে নিয়ে রাখা করলে এটা ছেলের তো বয়স কত? আইনত তো ধর্ষণই হয়। ছেলের বয়স কত? ছেলের বয়স আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল এলাকাবাসী তাদের থেকে যেটা জানি 26-27 হবে, কিন্তু পুলিশ এজারে লিখেছে 20 বছর। তিনি আসলেই একজন অনুসন্ধানী গোয়েন্দা কর্মকর্তা হুজুর। পুলিশের বিবৃতিতে ছেলের বয়স দেওয়া আছে 20, কিন্তু তিনি অনুসন্ধান করে বের করেছে ছেলের বয়স 26 বা 27 হবে। অপরদিকে মেয়ের বয়স দেওয়া আছে 13, কিন্তু তিনি তার কোয়ান্টাম কম্পিউটার ব্রেন ব্যবহার করে বুঝে গিয়েছে তার বয়স আরও কম হবে। তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আরো কম হবে। না, আমার প্রশ্ন হলো একটা বলি, একটা স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এখানে একটা ধর্মীয় বিষয়টাকে জি আপনি জি, কেন আমি সামনে আনলেন? কেন আনলাম এইখানে বলতেছি। যদি প্রেমের সম্পর্ক হয়েও থাকে, 13 বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না, বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না, বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না। আপনি যেহেতু জানেন সম্ভব না, তাহলে কিভাবে আপনার মাথায় 13 বছর বয়সের কথা মনে আসলো? আপনি স্ট্যাটাসে বললেন, একটু আগে ওদের 2 আম্মুর সামনেই ফাতিমা বলল, আব্বু আমাদের মতো বয়সী আর একটা ছোট্ট আম্মু আনবেন, বড় আম্মু আমাদের পড়াবে, মেজো আম্মু রান্না করবে, ছোট্ট আম্মু আমাদের সাথে খেলবে। অবশ্য কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতে তার 13 বছর বয়সী তৃতীয় হিসেবে দিতে চেয়েছেন। আমি তার প্রস্তাবে এখনো হ্যাঁ কিংবা না কিছুই বলিনি, পেন্ডিং রেখেছি। এখন ফাতিমাকে একজন খেলার সঙ্গে এনে দেব কিনা ভাবছি। মানে যে এটাকে কি বলবো, মানে সহবাস, এটা তো গ্রহণযোগ্য না। এটা করেছে কতটুকু আপনি সঠিক, মানে হ্যাঁ? আপনি কতটুকু শিওর? এটা তো পুলিশ নিজে বলেছে যে দর্শক নিজে স্বীকার করেছে। আর না, হ্যাঁ। এখন বুঝতে পেরেছি। আমি বলি, আমি একটু যদি এরপরে আমার সন্দেহ আছে ওখানে যে এজার লিখেছে না, এখানে আপনি একটু যদি বলি এই জায়গাটাতে শেষ করে, কারণ আমি ওনার কথা একটু শুনতে চাই এই পর্বে। এই মেয়েটির ঘটনা নিয়ে আপনার কথা শুনবো, আমি এখনই আসছি আপনার কাছে। তো আপনার কাছে প্রশ্ন হলো যে এখানে ধর্মীয় সম্পৃক্ততা আর বিশেষ করে পুলিশের গাফিলতি সম্পৃক্ততা আপনি কেন আনলাম? এটা মনে কেন করেন? আনলাম? কারণ পুলিশের উদ্দেশ্যটা এখানে কি? পুলিশ প্রথমেই আমি আপনাকে বলি, ফেসদাবি বলে কিন্তু এই বিষয়ে একটা লাইভ হয়েছিল লাইভ হয়েছিল, সেদিন। এবং আপনি অনেকটাই পুলিশকে টার্গেটই করেছেন যে পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই হিন্দু লোককে, না হিন্দু না, ছেলেটাকে সাপোর্ট দিচ্ছে। আপনি আমাকে প্রচার করার সময় মেয়ের মা বাবার কাছ থেকে, ভিকটিম পক্ষের কাছ থেকে পুলিশ কি ভেরিফাই করেছিল তথ্য, নাকি হিন্দুত্ববাদীরা যা বলেছে তাই লিখে দিয়েছে? ইসকনের দালালরা যা বলেছে পুলিশ তাই লিখে দিয়েছে। বলতে দেন, সাইফুল ভাই, ভিত্তি এবং সাইফুল, কারণ আমি বলি, ছিল কোনো মতে। ফেসদাবি বলে যে এটাকে লাইভটা করলাম, মেয়ের বাবা অভিযোগের তীর ছুঁড়েছিল পুলিশের দিকে। পুলিশ বলেছে মামলা করেনি, মেয়ের বাবা কখনোই এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেনি। আমাকে একটু বলতে দেন। না, আপনি তো পুলিশকে সময় দেন, আপনি সবসময় আপনাকে ইন্টেনশন না, ছিল না, যে জনগণকে ডাকাডাকি না, না, করে না, না। কিভাবে এটাকে জি না, জি না, আরেকটু জি জনগণ না, সম্পৃক্ত করা যায়, সাইফুল ভাই, এই ধরনের একটা আমি intention 2টা লাইভ আপনার কাছে করেছি। অনেক না না, ভালো সরি, করেছে। আপনি সঠিক বলছেন না। আপনি মানে এটা আমাকে বলতে দেন। ইস্যু তৈরি করার জন্য। না না, ওই সময় আমি কিছু ক্ষোভ প্রকাশ করেছি মুসলিম নেতৃবৃন্দের প্রতি, যে আপনারা যখন সেটাই, ক্ষোভ fake না ঘটে, ওঠে। ক্ষোভ প্রকাশ করেছি। মানে বিষয়টা নিয়ে জি, কেন জি। কথা বলছেন না কেন সবাই? কথা বলছেন না? কেন হ্যাঁ, যারা এখন আছে- এটা কেন?
ঘেটেছি, কোনো পোস্টে পাইলাম না যে কোনো হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে। হিজাবি মেয়েদের, হিজাবি মেয়েদেরকে রসমালাইটা আপনার কাছে আছে? জি জি, এই ভিডিও আমার এই মোবাইলে আছে, আমাকে একটু আমার এই দেখান, মোবাইলে আছে, আমাকে এখন একটু এখন দেখান। দেখাচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। আপনার কাছ থেকে এই ফাঁকে একটু শুনতে চাই এই পার্টিকুলার এই না বিষয়ে। এটা এটা এই পয়েন্ট, 3টা পয়েন্ট বলে নেই, তারপর ওনার কাছে যান। control control এরপর আমি ভিডিওগুলো 3টাই ভিডিও দেখাবো। এটা হলো 1, পোস্ট আছে তার টিকটক আইডিতে, তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে, পোস্ট আছে তার টিকটক আইডিতে। তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে, गजब बेइज्जती है। আপনি টিকটক আইডি আইডিটা আছে, আমাকে আছে, পাঠান, আছে। আমি দেখবো। আমি আপনাকে দেবো ইনশাল্লাহ। আপনি যেদিন গেছেন, এই মেয়েটা যেদিন অপহরণ হলো, নিরুদ্দেশ হলো বাসা থেকে, সেদিনই কি আপনি গেছেন, নাকি আপনি পরে আরো পরে গিয়ে এইসব এই না, এটা তো 2 মাস আগের ঘটনা। कैसा लगा मेरा मजाक মানে তাদেরকে মেয়ের মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? দিন আগে। কিন্তু আমরা যতটুকু জানি ওই মেয়েটা এর আগেও 2বার এই ছেলের সাথে এটা শতবার একইভাবে মিথ্যা। গেছে। control control আমি বলি শোনেন, এবং এবং তারা প্রতিবেশী, খুবই ভালো সম্পর্ক না, ছিল, না, আমি একে বলি। অপরের ঘরের মধ্যে হ্যাঁ, আসা যাওয়া করতো, এটা তাদের ঠিক, মধ্যে একটা এটা ভালো ঠিক। সম্পর্ক ছিল, একে পারিবারিক অপরের সম্পর্ক একে ছিল, অপরের ঘরে তারা চেনা জানা ছিল ভালো, এভাবে আমি একটা বলি, যাতায়াত ছিল তাদের মধ্যে। তাদের তাদের পারস্পরিক পরিচয় ছিল। এবং তো মহিলা পুলিশ এবং তার মা যখন মেয়েটা জাগলো, উঠতে পারতেছে না কষ্টে, মহিলা পুলিশ এবং তার মা 2 জন ধরে চেরে বসাই দিয়েছে, মানে 2 মাস পরে এই অবস্থা। अरे कहना क्या चाहते हो? 2 মাস পরে। হ্যাঁ, হ্যাঁ। জি, আমি এখন আমি আপনার কাছ এই থেকে যে একটু যেতে সে হবে। ভারতে যাতায়াত করে, কিন্তু পরে দেখেছেন আপনি এটা আসলেই ভারতীয়, তার সাথে পুরো ভারতের ইয়ে আছে। এজেন্ডা পূরণের জন্য তার সাথে জি, এই জি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। ধরনের একটা ঘটনা জি আপনি কিভাবে দেখেন জি, এটাকে? গত এই রবিবারের আগের রবিবার দুপুর 11:15টার দিকে আমাদের গাজীপুর জেলা হেফাজতের আমির এবং জমিয়ত উলামা ইসলাম গাজীপুর জেলার আমির হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব, একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, একজন শাইখুল হাদিস, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার, তিনি ফোন করলেন যে আমরা হেফাজতের সেক্রেটারি সাহেব সহ এই দর্শিতা মেয়েটিকে দেখতে যাব। সে যেহেতু গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি, সেখানে আপনিও আমাদের সাথে যুক্ত হন। তো হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব 15 মিনিটের। তা আমি বললাম ঠিক আছে, কাছে এসে ফোন দিলেন, উনি ফোন দিলেন, গেলাম, যেয়ে দেখলাম কালিয়াকৈর উপজেলা হেফাজতের যে সভাপতি মুফতি ইমদাদুল্লাহ ভাই, মাওলানা মুফতি আব্দুল আজিজ ভাই এবং গাজীপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান ভাই, প্রচার সম্পাদক মুখলেসুর রহমান এবং আমাদের জেলার সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেব আছেন। আমরা ওই মেয়েটি গাইনি বিভাগের যে রুমে 6ষ্ঠ তলায় ভর্তি, সেখানে 2 জন নারী কনস্টেবল আছেন দাঁড়িয়ে এবং অন্যান্য মহিলারাও তাদের এখানে আছে। যাতায়াতটা খুব স্বাভাবিক ছিল না, যেহেতু এক তো মহিলা ওয়ার্ড, আবার হলো এখানে একজন মামলা চলমান তদন্তাধীন এরকম এক ভিকটিম এখানে আছে, সে কারণে ওই মহিলা পুলিশ বাধা দিলেন। আমি সেখান থেকে এএসপির মাধ্যমে এসপি সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, 2বার ফোন দিয়েছি, ফোন ধরেননি। তারপর জেলা পুলিশের যিনি ডিএসবি প্রধান আবুল বাশার সাহেব, তাকে ফোন করলাম। তিনি আমাকে বললেন যে তদন্তাধীন বিষয়ে এখন আমি অনুমতি দিতে পারি না, এটা আমার ইখতিয়ার বহির্ভূত, ভাই আপনাকে হেল্প করতে পারলাম না। ভাবলাম যে এই অবস্থায় আমরা 2 জন নারী কনস্টেবলের সাথে আর কি কথা বলবো। মেয়ের বাবার থেকে ঘটনা শুনলাম, ঘটনার পরম্পরা শুনলাম এবং বললাম এখন আপনি কী ধরনের প্রবলেম ফেস করছেন। তিনি বললেন যে আমাদের যে ফরেন্সিক আলামত নেওয়া হয়েছে, এটার রিপোর্ট এসে যাবার কথা আজকে পর্যন্ত, এটা আসে নাই। আমরা যখন রিপোর্ট চেয়েছি বলল এটা পুলিশকে দিবে, আমাদের দিবে না, অতএব আমাদের রিপোর্টটা জানার দরকার, এটা আমাদের এখনকার বর্তমান সমস্যা। আমি এবং আমাদের জেলার সভাপতি সেক্রেটারি ওনার হাত ধরে, ওনার মেয়ের চাচাও সাথে ছিলেন, এই মেডিকেল কলেজ পরিচালনার যে অফিস 3 তলায়, এই অফিস যে ব্লক, এই ব্লকে গেলাম এবং এটা ডেপুটি ডিরেক্টর উপপরিচালক ডাক্তার আব্দুল সালাম সাহেব,
ওনার রুমে প্রবেশ করলাম। উনি আমাদের পূর্ব পরিচিত, ওনার বাড়িও গাজীপুরের চৌরাস্তায় বাসনে, এবং পরিচালক যিনি তিনিও পরিচিত। ওনার সাথে যাওয়ার আগে উপপরিচালকের রুমে ঢুকে আমরা বেশ কিছু আলেম ওলামা ঢুকলাম। উনি চায়ের অফার করলেন, বললাম যে এই সময়ে চা আপনার জন্য বেশি হয়ে যাবে, দরকার নাই, কিছু কথা বলতে এসেছি। আমরা বললাম 13 বছরের একটি মেয়ে ধর্ষিত হয়েছে এবং হিন্দু ছেলে কর্তৃক ধর্ষিত হয়েছে, একটা আলোচিত ইস্যু সারা দেশে, এটা নিয়ে একটা ধর্মীয় একটা আবেগের জায়গা এবং উন্মাদনার জায়গাও বিরাজমান। সেক্ষেত্রে এই যে রিপোর্টটি, এই রিপোর্টটি আপনারা দিতে চাচ্ছেন না কেন? উনি বললেন যে অফিসিয়ালি এটা পুলিশ যেহেতু আমাদের কাছে নিয়ে এসেছে এবং এটা আমাদের পুলিশকে হ্যান্ড ওভার করার কথা। আমরা পরিষ্কার ওনাকে বললাম যে আপনি যদি এই রিপোর্ট আমাদেরকে লিখিতভাবে দিতে নাও পারেন, রিপোর্টে কি আছে এটা শোনাতে হবে, নতুবা আমরা সামনে বাইরে যেই মিডিয়ার কাছে বলবো যে এটা কারো চাপে অথবা এখানে আপনার হাইড করা হচ্ছে অথবা কোনো কিছু সংযুক্ত করা হচ্ছে। তিনি আমাদের সামনে ফোন দিলেন গাইনি বিভাগের প্রধান, যিনি অধ্যাপিকা, কোনো একজন ডাক্তার মহিলা, তাকে ফোন দিয়ে কথা বলে শেষ করে বললেন যে রিপোর্টটি আমি গত বৃহস্পতিবার দেখেছি, শুক্র শনি বন্ধ ছিল, আজকে রবিবার আপনারা এসেছেন, আমি তখনই দেখেছিলাম বিষয়টি যেহেতু 2 মাস আগের পুরনো, দর্শনের কোনো আলামত আমরা পাইনি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু একটা 13 বছরের মেয়ের শারীরিক গঠন যেটা থাকবার কথা, তার সতীত্ব বিনষ্ট হয়েছে, এটা ডাক্তারি পরীক্ষা পাওয়া গেছে। একটা শব্দ কি বলেছেন ডাক্তার ইয়েতে, যেটা আমরা আরবিতে বলি যে বাকারা জায়েল হয়ে গেছে, অর্থাৎ একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হলে তার যে অবস্থা পাবার তাকে সেভাবে পেয়েছে। إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون নিশ্চয়ই উহার কোনো আধিপত্য নাই তাহাদের উপর যাহারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে। উহার আধিপত্য তো কেবল তাহাদেরই উপর যাহারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যাহারা আল্লাহর শরীক করে। আমরা একেবারে ঐক্যবদ্ধভাবে হেফাজতের তরফ থেকে ওনাকে বললাম যে এই ব্যাপারটি যেন রিপোর্টে উঠে আসে এবং এটাই যেন প্রকাশ করা হয়। এরপর বের হয়ে আসলাম ওনার থেকে, ভাবলাম যে মেয়ের বাবা মুখ শুকনো, তার মধ্যে ভয়ও কাজ করছিল, ওই সময়ও ভীত সন্ত্রস্ত। জিজ্ঞাসা করলাম 2 মাস আগে বিষয় আপনারা এতদিন কেন বললেন না? বললো নানা রকমের ভয়ভীতির কারণে বলতে পারেননি। এবং এটার সাথে আমি যুক্ত করতে চাই, আমরা তাদের স্ট্যাটাস যখন জিজ্ঞাসা করলাম, এই ভদ্রলোক এবং ওনার ওয়াইফ দুজনেই শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সকালে চলে যান, মেয়েটি মাদ্রাসায় যায়, কখনো মাদ্রাসা থেকে চলে আসে, বাসায় কলোনির মতো বাসায় থাকতেন, একা থাকেন এরকম। তো ওনাকে নিয়ে দোতলায় ক্যাফেটেরিয়ায় গেলাম আমরা, যে একটু নাস্তা টাস্তা করেই বিদায় নিই। ওখানে বসে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ঠিক আছে, এখন তো রিপোর্টের ক্ষেত্রে আমরা জানলাম মামলার ওই জয়কুমার রায় বা জয়কুমার দাস যে ধর্ষক, ধর্ষকের কোনো ধর্ম পরিচয় থাকা উচিত না, দর্শক বাত তো সহি দৌড়না তো পড়তা ধর্ষণের বিচারের আইন বাংলাদেশে আছে। তো তার ব্যাপারে সর্বশেষ কি অবস্থানে আছেন? শুনানি হয়েছে কবে? গত বৃহস্পতিবার উনি বললেন। তাহলে রিমান্ড মঞ্জুর হয়েছে? বলতে পারি না। আপনারা উকিল ধরেছেন? না। তাহলে কে শুনানি করলো? বলল সরকারি উকিল। তখন বললাম তাহলে ওই কোর্টের যে এপিপি, কারণ কোর্ট কাছারিও আমাদের কাছাকাছি, এগুলি আমাদের সকল মোটামুটি পরিচিত। বললাম যে ওই এপিপির নাম্বার দেন, আমরা ওনাকে জিজ্ঞাসা করি যে কোর্ট কি রায় দিয়েছে, তার রিমান্ড মঞ্জুর হয়েছে কিনা। রিমান্ড মঞ্জুর হলে থানায় যেন যথার্থভাবে জিজ্ঞাসা করা হয়, রিমান্ড প্রয়োগ করা হয়, তার 164 নেওয়া হয়, এই ধরনের ব্যবস্থাপনা। তো উনি বললেন যে না, এগুলি আমরা জানি না, এগুলি যিনি জানেন তিনি আসতেছেন, একটু যদি অপেক্ষা করেন। তো আমরা ওই চিকেন রোল আর কলা আর চা খাইতে খাইতে এই সাদিক ভাই আসলেন। সাদিক ভাই থেকে আসার পরে আমরা বললাম যে ভাই ডাক্তার থেকে আমরা এই রিপোর্ট পেয়েছি, আপনাদের কাছে কি তথ্য আছে? তো উনি বলা শুরু করছেন। এর কিছুক্ষণ পরেই আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই তিনি আসলেন। ভাইকে আমি এর আগে কখনো সরাসরি দেখেছি বলে আমার মনে হয় না। নাস্তার অফার করলাম, চাটা খেলাম, খেয়ে ওনার থেকে এগুলি শুনলাম যে তার জয়কুমারের বয়স 20 বছর দেখানো হয়েছে, মামার বয়স 20 বছর দেখানো হয়েছে, এই এবং জয়কুমারকে জখমই দেখানো হয়েছে, এই ধরনের বিষয়গুলি উনি আমাদেরকে অবগত করেছেন। তো আমরা পরে জিজ্ঞাসা করলাম যে উকিল ধরা হয়েছে? না,
ওই দিন যে শুনানি হলো এর রিপোর্ট কি সেটা আতর ভাইও বলতে পারলেন না বা ওই ভাইও বলতে পারলেন না, ওইটা হয়তো জেনে বলতে হবে এমন কিছু বললেন। এর মধ্যে আমাদের জেলার যিনি হেফাজতের সেক্রেটারি তিনি সুনির্দিষ্টভাবে বললেন যে আমাদের গাজীপুর জেলায় একটি খতমে নবুয়ত সম্মেলন থাকায় স্থানীয় আলেম ওলামারা আমরা সেখানে ব্যস্ত ছিলাম, আপনার খোঁজ খবর অত নিতে পারিনি, আপনি যে কাজটি করছেন অত্যন্ত ভালো কাজ করতেছেন, আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব, তবে আপনি স্থানীয় আলেমদের সাথে সংযুক্ত হয়ে আমরা মিলেমিশে সম্মিলিতভাবে কাজটা করব, সামনে থেকে যেন পরস্পর সহযোগী হয়ে কাজ করতে পারি। এই কথা বলে আমরা উঠে গেলাম। হেফাজতের নেতৃবৃন্দ একটা সংক্ষিপ্ত লাইভে এসে জাতিকে অবগত করবার স্বার্থেই আমাদের এখানে আসা। আসরের নামাজের কিছু আগে, এটা জুহুরের আগ পর্যন্ত ঘটনা হলো না, আসরের নামাজের কিছু আগে আমাকে সর্বপ্রথম যিনি ফোন দিয়েছেন পুলিশের উপকমিশনার এবং পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান সাহেব হিসেবে উনি ফোন করলেন যে আপনারা হেফাজতের নেতৃবৃন্দ লাইভ করে আসলেন, এখন আবার আপনাদের নেতা কর্মীদেরকে সেখানে আন্দোলন জন্য লাগিয়ে দিলেন, এটা কেমন হলো? এইটা কি কোনো কথা? এতগুলি ফোন পাওয়ার পরে আমি চিন্তা করলাম তাহলে বিষয়টি মনে হয় গুরুতর, নাইলে এইভাবে ফোন দেয় কেন। আমি আমার জায়গা থেকে আমাদের জেলা হেফাজতের সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেবকে ফোন করি যে হুজুর আমরা তো গিয়ে চলে আসলাম, এখন আবার সেখানে নাকি কারা বিশৃঙ্খলা করতেছে পুলিশের ভাষায়, তাহলে কি করতে পারি? বলে তাহলে আপনি যান খবর নেন। আমি আসরের নামাজের পরে মাগরিবের নামাজের কিছু আগে পৌঁছে দেখেছি মসজিদের সামনে আমাদের আতর রহমান ভাই যিনি লাইভে আছেন, তার সাথে আরো কিছু লোক আছেন, উনিও আছেন, আমি পাশে দিয়ে দাঁড়িয়েছি, ওনার পাশে লাইভ চলতেছে বিভিন্ন লোকাল মিডিয়ায়। অল্প কিছুক্ষণ পরে 2-2.5 মিনিটের মধ্যেই আবার ও চলে যাচ্ছে, কি জানি কি একটা খবর দিল, এই ধর বলে উনিও অগ্রসর হলেন হসপিটালের দিকে, ওনার সাথে অন্যরাও কিছু অগ্রসর হয়ে গেলেন বেশিরভাগই। যে দেখি যে জায়গায় জটলা, ভাই একেবারেই সামনে একটা পুলিশের গাড়ির স্টিল ভাম্পার নিয়ে এভাবে ধরে আছেন, ওনার পায়ের জুতোগুলিও খোলা আর এবং এটার মধ্যে বাড়ি দিচ্ছেন। কি হচ্ছে আমিও বুঝতে পারিনি। তো সামনে গিয়ে সালাম দিয়ে ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই কি চাচ্ছেনটা কি? তো ভাই আমার দিকে তাকিয়ে হয়তো পরিস্থিতির কারণে হোক অথবা জীবনে একবার দেখেছে মনে নাই ইতিমধ্যে বলে আমার যে হু আর ইউ, আপনি কে, খুবই রোড়ো ভাষায়। আমি আবার এভাবে আঙ্গুল জড়ো করে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমাকে আপনি দেখেন নাই? না আপনাকে চিনি না। আমি বললাম যে ভাই আজকেও দেখেন না, একবারও দেখেন না? চিনি না। আমি বললাম একজন সাধারণ জনগণ, আপনাকে এই আন্দোলনে শরীক হতে আসছি, হেল্প করতে আসছি, এখন চাচ্ছেনটা কি? আপনাকে বলবো না, এটা আইন শৃঙ্খলা এদের সাথে কথা হবে, আপনি কোত্থেকে উঠে আসছেন? তা আমি বললাম ভাই সদ্যই কবর থেকে উঠে আসছি। সিলেটে চলে গেছি, পরে দেখি এটাকে ব্যাপক ভাইরাল যে আমি দর্শনের বিচারের বিরুদ্ধে দাঁড়ালাম, তাগুত প্রশাসনের পক্ষে দাঁড়ালাম। আসলে আমি হেফাজতের সভাপতি সাহেবের নির্দেশে সেখানকার পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। পরবর্তীতে এই যে সাদিক ভাইকে আমি পিছনে ডেকে নিই, মানে আপনার চাওয়াটা আমি যতটুকু বুঝতে পেরেছি ঘটনা সত্য, হ্যাঁ ঘটনা সত্য, আন্দোলনটা হোক ডিসি অফিসের সামনে হোক এসপি অফিসের সামনে সংশ্লিষ্ট থানায় কমিশনার অবস্থাটা আপনার অবস্থানটা ছিল যে ঘটনা সত্য, কিন্তু যে এটার যে বিচার চাওয়ার যে প্রক্রিয়াটা নিয়মতান্ত্রিক হোক, প্রচলিত আইনের সাথে মিল রেখে হোক, এই বিষয়টাই আপনাদের দুজনের মধ্যে, কারণ আপনার কাছে পুলিশ সহায়তা চেয়েছে যে এরকম কেন হচ্ছে, আপনি সেটাকে নিরসন করতে যাওয়ার প্রেক্ষাপট একটা ভিন্ন থাকার কারণে আপনার সাথে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে পারি, 30 সেকেন্ড এক সময় নেই, পরে আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। পরবর্তীতে তার বাবা আমাদেরকে যেটা বলেছেন, কখনো কখনো প্রতিবেশী হিসেবে ওনারা বাসায় থাকতেন না, সব বিষয়ে ওনারা অবগতও নন। বাকি আশেপাশের প্রতিবেশীদের থেকে এই ঘটনা চাউর হওয়ার পরে যেটি শুনেছেন যে মেয়েকে চিপস কিনে দিত, চকলেট কিনে দিত, কখনো একসাথে লুডো খেলতো, বা সময় একটা প্রতিবেশীর সাথে যেভাবে এরকম হয়। কিন্তু জয়কুমার তার ওই যে পরবর্তী আইডিয়া এবং দিয়ে যেগুলি উনি বের করছেন, وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। আর নিশ্চয় তাহাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে, যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো, কিন্তু উহা কিতাবের অংশ নহে, এবং তাহারা বলে উহা আল্লাহর পক্ষ হইতে, কিন্তু উহা আল্লাহর পক্ষে হইতে প্রেরিত নহে। তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে।